শুরুটা হয়েছিল দিল্লির আর ৫টা দিনের মতোই একটা ব্যস্ত সকাল দিয়ে। রাস্তাঘাটে মানুষের ভিড়, গাড়ির হর্ন সবকিছুই একদম স্বাভাবিক, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে কিছুক্ষণের মধ্যেই এই চেনা ছবিটা চিরদিনের জন্য বদলে যাবে। তো চলুন আজ এই ঘটনার গভীরে যাওয়া যাক, দেখা যাক পর্দার আড়ালে আসলে কি ঘটছিল। এই যে দেখছেন সাদা হুন্ডাই i20 গাড়িটা, দেখে তো মনে হচ্ছে আর 10টা সাধারণ গাড়ির মতোই, তাই না? কিন্তু এটাই কিছুক্ষণের মধ্যে হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অস্ত্র। প্রশ্নটা তো এখানেই, কিভাবে একটা সাধারণ গাড়ি এমন বিধ্বংসী হয়ে উঠতে পারে? বিস্ফোরণের ভয়াবহতা ঠিক কতটা ছিল তা সবচেয়ে ভালো বোঝা যায় সেখানে উপস্থিত একজনের কথা শুনলে। তিনি বলছিলেন, জীবনে এমন সদ্য শুনিনি। বিকট একটা আওয়াজে চারদিক কেঁপে উঠেছিল। তার মনে হচ্ছিল যেন পৃথিবীটাই শেষ হয়ে যাচ্ছে। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন সাধারণ মানুষ। ভাবুন, মাত্র একটা মুহূর্তে ১৩টা পরিবারে অন্ধকার নেমে এলো। শুধু তাই নয়, আহত হয়েছিলেন আরও ২০ জনেরও বেশি। এই সংখ্যাগুলো কিন্তু শুধু নাম্বার নয়, প্রত্যেকটার পেছনে লুকিয়ে আছে এক একটা যন্ত্রণার গল্প। চারিদিকের এই আতঙ্ক আর ধ্বংসস্তূপের মধ্যেই তদন্তকারীরা তাদের কাজ শুরু করেন। আর তাদের সামনে তখন একটাই বড় প্রশ্ন: কারা ঘটালো এই ভয়ঙ্কর বিস্ফোরণ? এই প্রশ্নের উত্তর খোঁজাটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তদন্তের শুরুতেই গোয়েন্দাদের নজর যায় সবচেয়ে বড় সূত্রটার দিকে, বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সেই সাদা হুন্ডাই i20 গাড়িটা। আচ্ছা, এই স্লাইডটা দেখুন, ঠিক যেন একটা গোয়েন্দা গল্পের প্লট, তাই না? তদন্তকারীরা যখন নামলেন, দেখলেন গাড়িটার আসল মালিককে খুঁজে বের করা তো প্রায় অসম্ভব ব্যাপার। কারণ কি? কারণ পরিচয় লুকানোর জন্য গাড়িটা একবার দুবার নয়, ৭বার কেনাবেচা করা হয়েছিল। কিন্তু দেখুন, এত চেষ্টার পরেও পুলিশ কিন্তু ঠিকই এর শেষ মালিক ডক্টর উমর মোহাম্মদের কাছে পৌঁছে যায়। তদন্তকারীরা যখন ভাবছিলেন তারা হয়তো রহস্যের কিনারা করে ফেলেছেন, ঠিক তখনই গল্পে একটা জবরদস্ত মোড় আসে। জানা যায় দিল্লির এই বিস্ফোরণটা আসলে কোনো বড় গল্পের শুরু নয়, বরং অন্য এক বিশাল পরিকল্পনার একটা দুঃখজনক শেষ। এবার জানা যাবে এই ঘটনার পেছনের আসল সত্যিটা, যা ছিল আরও অনেক বেশি চমকে দেওয়ার মতো। দিল্লির এই বিস্ফোরণটি আসলে মূল পরিকল্পনা ছিলই না, আসল ছকটা ছিল আরও অনেক বড় এবং ভয়ঙ্কর। এই স্লাইডটা একবার ভালো করে দেখুন। কি দেখতে পাচ্ছি আমরা? একদিকে দিল্লিতে একটা গাড়ি বোমা ফাটল, আর ঠিক সেই একই সকালে দিল্লিরই কাছে ফরিদাবাদ শহর থেকে উদ্ধার হলো প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক। একবার শুধু ভাবুন তো, কি বিশাল একটা বিপর্যয় থেকে দেশটা রক্ষা পেল। শুধু বিস্ফোরকই নয়, ওই গোপন আস্তানা থেকে পাওয়া গিয়েছিল AK-47 রাইফেল, অনেক বন্দুক, ২০টা টাইমার, রিমোট কন্ট্রোল আর প্রচুর গুলি। সোজা কথায় একটা ছোটখাটো যুদ্ধ করার মতো সরঞ্জাম সেখানে মজুত করে রাখা হয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, দিল্লির বিস্ফোরণটা কেন হলো? তদন্তকারীদের ধারণা, যখন জঙ্গিরা জানতে পারে যে তাদের ফরিদাবাদের আস্তানা ধরা পড়ে গেছে এবং সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে, তখন গাড়ির চালক ভয় পেয়ে যায়। পালানোর কোনো পথ না পেয়ে সে মরিয়া হয়ে দিল্লিতেই আত্মঘাতী হামলাটি চালিয়ে দেয়। এটা ছিল তাদের ভেস্তে যাওয়া পরিকল্পনার শেষ মরিয়া চেষ্টা। কিন্তু আসল প্রশ্ন হল, কারা ছিল এই বিশাল ষড়যন্ত্রের পিছনে? আর এখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক, কারণ অভিযুক্তরা কেউই সাধারণ অপরাধী বা জঙ্গি ছিল না যাদের আমরা সচরাচর কল্পনা করে থাকি। তদন্তকারীরা এই ধরনের অপরাধকে একটা বিশেষ নাম দিয়েছেন, হোয়াইট কলার টেরর। ব্যাপারটা কি? মানে সোজা কথায়, যখন ডাক্তার, প্রফেসর বা ইঞ্জিনিয়ারের মতো বড় বড় পদে থাকা উচ্চশিক্ষিত সম্মানিত ব্যক্তিরা নিজেদের ওই ভালো মানুষের পরিচয়টাকে একটা মুখোশ হিসেবে ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। এই টেবিলটা দেখলেই বোঝা যাবে কেন সবাই এত অবাক হয়েছিল। দেখুন, যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল, ডক্টর উমর, তিনি পেশায় একজন ডাক্তার, যিনি প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক লুকিয়ে রেখেছিলেন। সেই ডক্টর মুজাম্মিল একজন অধ্যাপক। এমনকি ডক্টর শাহিন নামে একজন মহিলা ডাক্তারও এই চক্রে যুক্ত ছিলেন, যার কাজ ছিল নতুন সদস্য ভর্তি করা। তদন্তে আরও জানা যায় যে এই উচ্চশিক্ষিত পেশাদারদের দলটি সরাসরি জৈশ-ই-মোহাম্মদের মতো ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এত বড় একটা ষড়যন্ত্র সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দেশের নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের নতুন হুমকির মোকাবিলা কিভাবে করে? চলুন সেটাই এবার খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক। ঠিক এই রকম জটিল এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপের তদন্ত করার জন্যই ২০০৮ সালে ভারত সরকার একটি বিশেষ সংস্থা তৈরি করে,
যার নাম ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, বা আমরা যাকে সংক্ষেপে এনআইএ নামে চিনি। সহজ করে বললে এনআইএ হল ভারতের কেন্দ্রীয় সন্ত্রাস দমনকারী সংস্থা। এদের সবচেয়ে বড় ক্ষমতা হল এরা যে কোনো রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে। ফলে জঙ্গিরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে গেলেও তাদের ধরা অনেক সহজ হয়ে যায়। এ পুরো ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সেটা হলো সন্ত্রাসবাদ এখন তার চেহারা পাল্টাচ্ছে। জঙ্গিরা এমন সব শিক্ষিত ও সম্মানিত মানুষদের দলে টানছে যাদের দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না যে তারা এমন ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। যখন সন্ত্রাসবাদীরা আমাদের আশেপাশেই, আমাদের চোখের সামনেই ভদ্রতার মুখোশ পরে লুকিয়ে থাকছে, তখন আমাদের নিরাপত্তা নিয়ে যে ভাবনা চিন্তা, আমাদের যে ধারণা, সেটাকেও কি বদলানোর সময় আসেনি? এটা নিয়ে কিন্তু ভাবা দরকার।